নমস্কার, আমি তানিয়া। আজ আমি আপনাদেরকে দিল্লির নিঠারী ধর্ষণ এবং খুনের ঘটনার ওপর একটি গল্প শোনাতে চলেছি। গল্পটি সত্যি ঘটনার ওপর আধারিত। নিঠারী গণধর্ষণ যে ঘটনাটি ঘটেছিল, সে ঘটনাটি 2006 সালে দিল্লির নিঠারী নামক এক স্থানে ঘটেছিল, যেইখানে বেশ কয়েকটা বাচ্চার কিশোরীরা তাদের আধগলা মৃতদেহ পাওয়া যায় একটা বাংলোর কাছ থেকে। পরে ফরেনসিক থেকে জানা যায় বাচ্চাদের ওপর যৌন নির্যাতন এবং পরে তাদেরকে মেরে ফেলে তাদের দেহের টুকরোগুলোকে একজন মানসিক বিকৃত মানুষ তার নিজের আহার হিসাবে গ্রহণ করত। এই নৃশংস এবং রোমহর্ষক সত্য ঘটনার ওপর এই গল্পটি আমি উপস্থাপন করছি। গল্পটার নাম অপরাধ। গল্পটি একান্তই প্রাপ্তবয়স্কদের মধ্যে। এখানে বেশ কিছু এমন ঘটনা আছে যেটি আপনাকে বিচলিত করতে পারে। যদি আপনি কোমল হৃদয় হয়ে থাকেন তবে সচেতন হয়ে শুনুন। তবে চলুন আমি আমার গল্পটি শুরু করছি। মাঝরাত, ডিসেম্বর মাস। শহর কলকাতা ডুব দিয়েছে পারদের নিম্নগামী পথে। পারদ তখন নিচু স্থলে গমন করছে। 14 কি 15 ডিগ্রি সেলসিয়াস। চারিদিকে কুয়াশাচ্ছন্ন। বেশ নিস্তব্ধতা বিরাজ করছে অলিতে গলিতে। মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়, ঝিঝি পোকার আওয়াজ শোনা যায়। এই যা। চারিদিকে ঠান্ডার চাদর যেন শহর কলকাতাকে মুড়ে রেখেছে এবং বাড়িতে বাড়িতে তখন ঘরে ঘরে লেপের তলায় বা সোয়েটারের উষ্ণতায় প্রত্যেক শহর কলকাতাবাসী উষ্ণতা উপভোগ করছে। ঠিক এই সময় রমেশ চক্রবর্তীর ফোনে একটি ফোন আসে। রমেশ চক্রবর্তী লালবাজারের হেড কনস্টেবল। সাথে সাথে ফোনের ওপার থেকে ওসির অভিজিৎ চক্রবর্তীর আওয়াজ আসে। বলে, রমেশ, তুমি শিগগিরই অফিসে জয়েন করো। অফিসে আসো, ডিউটিতে জয়েন করো। বেশ কিছু ইনফরমেশন পাওয়া গেছে। বিগত 2 সপ্তাহ ধরে সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতার বেশ কয়েকটি জায়গায় 9 থেকে 18 বছরের কিশোরীরা নিখোঁজ হতে শুরু করেছে। এটি সত্যি খুব বিচলিত বিষয়। সেই বিষয়ে কিছু ইনফরমেশন পাওয়া গেছে। তুমি চটজলদি রেডি হয়ে অফিসে চলে এসো। রমেশ সেই অনুযায়ী অফিসে জয়েন করে। তাকে অভিজিৎ বেশ কিছু ছবি দেখায়। বলে, ছবিগুলো ভালো করে দেখো। দেহের কিছু ছোট ছোট টুকরো পাওয়া গেছে এই সব জায়গা থেকে। সাউথ কলকাতা যেমন যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, আর সেন্ট্রালের দিকেও বেশ কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় এরকম আধ খাওয়া কিছু শরীরের টুকরো পাওয়া গেছে। তখন রমেশ বলে, আচ্ছা, এই দেহর টুকরোগুলো কি আজই পাওয়া গেছে? বলছে, না, 2 দিন আগেই পাওয়া গেছে। তুমি ডিউটিতে ছিলে না, আমি তোমাকে জানাইনি, আমি অন্য একজনকে জানিয়েছি। তুমি যেহেতু হেড কনস্টেবল, তাই আমি তোমাকে আজকে জানাতে বাধ্য হয়েছি। দেখো রমেশ, তোমার সাথে যেটা হয়েছে সেটা আমি বুঝি। দাম্পত্য কলহ প্রায় সবার বাড়িতেই হয়, কিন্তু বিগত 2 মাস ধরে তোমার ওয়াইফ তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখেনি। সে তার নিজের বাপের বাড়িতে আছে। এই বলে অভিজিৎ রমেশের হাতে হাত রেখে বলে, দেখো, আমি তোমার বড় দাদার মতন হই। তোমাকে একটা অ্যাডভাইস দিই। সব সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস আসে, মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। তখন রমেশ বলে, আচ্ছা, এই যে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে,
5 বছরের মধ্যে এখনো আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। আমরা মেডিকেল টেস্ট করিয়েছি দাদা। এর মধ্যে আমার কোনো দোষ নেই শারীরিকভাবে এবং মানসিকভাবে, কিন্তু আমার বউয়ের আছে, সে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। মেয়েরা বেশ কিছু জিনিস জানেন তো অ্যাকসেপ্ট করতে জানে না, তার মধ্যে হয়তো এটা। আপনি জানেন 2 দিন আগে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে, আমার সাথে নাকি ঘর করা যায় না। তখন অভিজিৎ বলে, তুমি ভেবেচিন্তে ডিসিশন নিও, ওপারের দরজাটা বন্ধ হয়ে গেলেও নিজের দিক দিয়ে দরজাটা বন্ধ করো না, তাহলে কিন্তু প্রয়োজন পড়লে কেউই আর এপার ওপারে যাওয়া আসা করতে পারবে না। লাভ ইজ বিগার দেন ইগো, ইগো শুড বি কিল্ড। এই বলে অভিজিৎ রমেশকে সান্ত্বনা দিয়ে রমেশকে সাথে সাথে জয়েন হতে বলে ডিউটিতে। রমেশ নিজের টিম নিয়ে বেরিয়ে পড়ে, চারিদিকে খোঁজাখুঁজি চলে। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা নালার সামনে এসে হাজির হয়। নালাটা থেকে বেশ কিছুদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাড়ার কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু সেইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নালাটা পরিষ্কার করতে করতে ভোর 4টে হয়ে যায়। পরিষ্কার করার পর যেটা পাওয়া যায় সেটা সত্যি অবিশ্বাস্য এবং রোমহর্ষক। একটা বাচ্চার কাটা মাথা, তাও আবার কেউ যেন গাল, চোখ এর নরম অংশগুলো যেন কেউ খাবলে খাবলে খেয়ে নিয়েছে, যেন কোনো জন্তু ওরকমভাবে নিজের ক্ষুধা নিবারণ করেছে। সাথে সাথে ফরেন্সিকে পাঠানো হয়। যেসব বাচ্চারা নিখোঁজ হয়েছে তাদের সাথে ছবি ম্যাচ করে দেখা যায়, হ্যাঁ, তাদের মধ্যে সেই একজন। বাচ্চাটা যেদিন শেষ নিখোঁজ হয়, সাথে সাথে তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করা হয়। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনার ছেলে 19শে নভেম্বর হারিয়ে গেছে। তখন বাচ্চাটির মা বাবা বলে, হ্যাঁ, 19শে নভেম্বর। আজ 19শে ডিসেম্বর, প্রায় 1 মাস আমি আমার সন্তানের মুখটুকু দেখতে পাইনি। ওর কি কোনো খোঁজ পাওয়া গেছে? অভিজিৎ বলেন, আপনাকে একবার থানায় আসতে হবে। থানায় আসার পর মা বাবারা যেটা দেখলেন সেটা হয়তো পৃথিবীর কোনো মা বাবাই দেখতে চাইবেন না তার সন্তানের। সাথে সাথে সন্তানটির মা দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। বাবাটি নিজেকে অজ্ঞান হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিলেও একটা মাইল্ড হার্ট অ্যাটাক তার মধ্যেও আসে। তারা দুজনেই অনেকটা অসুস্থ হয়ে পড়ে, সেই দেখে তাদেরকে আলাদা ঘরে নিয়ে যায়। সন্তানের মাটা 2 ঘন্টা পর জ্ঞান ফেরে। তাকে জল ঠল খাইয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। ইনফরমেশন অনুযায়ী বাচ্চাটা বিকেল 5টা নাগাদ তার বাড়ির ঠিক 2 কিলোমিটার দূরে একটি মাঠে খেলাধুলো করছিল বেশ কয়েকজন তার সঙ্গীদেরকে নিয়ে। হঠাৎ করে খেলতে খেলতে সে একটা বাংলোর মধ্যে ঢুকে পড়ে। বাংলোটির নাম ছিল চৌধুরী অ্যান্ড সন্স। এখানে মিস্টার চৌধুরী থাকেন, বলা যায় একাই। সাথে তার একটা চাকর থাকে। চাকরটির নাম দুশ্মন। দুষ্মন্ত আর মিস্টার চৌধুরী ওই বাড়িতেই থাকেন। খেলতে খেলতে বাচ্চাটা ওই বাংলোটির মধ্যে ঢুকে পড়ে। ঠিক তার পরের দিন থেকে বাচ্চাটাকে আর পাওয়া যায় না।
ইনফরমেশন অনুযায়ী ওই 2 কিলোমিটারের প্রান্তে যে বাড়িটা আছে মাঠের, ঠিক সেখান থেকে বাচ্চারা ধীরে ধীরে নিখোঁজ হতে থাকে। ধীরে ধীরে ইনফরমেশন অনুযায়ী সেই জিনিসগুলো বেরোতে থাকে। রমেশ বলে, আচ্ছা, এই বাংলোটার মধ্যে কি কিছু আছে? আমরা সন্দেহ করছি অভিজিৎ দা যে এই বাংলোটার মধ্যেই কিছু আছে। আপনি দেখুন যে যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি, বাচ্চারা হারিয়ে গেছে কিংবা কিশোরীরা হারিয়ে গেছেন, তারা প্রায় ওই বিকাল নাগাদের পর থেকে হারিয়ে যায়। না সকাল, না দুপুর, না রাত, ঠিক ওই বিকালটার টাইমে, যে সময় বাচ্চা বলুন বা কিশোর কিশোরীরা বলুন, সে সময় ধরুন তারা হাঁটতে যায়, পড়তে যায় কিংবা খেলাধুলো করতে যায়, ঠিক সেই সময় তারা নিখোঁজ হতে থাকে। তখন বলল, ঠিক এই সময় থেকেই বাচ্চারা হারাতে শুরু করে। তুমি এক কাজ করো অভিজিৎ দা, চলো আমরা দুজনে যাই, গিয়ে আমরা ওনাদেরকে কিছু জিজ্ঞাসা করি। তখন অভিজিৎ বলেন, হ্যাঁ চলো। এই বলে তারা দুজন চলে যায় বাংলোটির উদ্দেশ্যে। বাংলোটির মধ্যে দুজনই শুধু থাকেন, মিস্টার চৌধুরী এবং তার চাকর দুষ্মন্ত। দুষ্মন্ত তাদেরকে দেখে বলেন, নমস্কার, আপনারা কারা? বলছে, আমরা লালবাজার থেকে এসেছি, আপনাদের এই বাংলোটা একটু সার্চ করা উচিত। তখন দুষ্মন্ত বলেন, কেন বাংলো হঠাৎ সার্চের কি প্রয়োজন? দেখুন, আমরা চাকর বাকরদের সাথে কথা বলি না, আপনার বাড়ির মালিককে ডাকুন, মিস্টার চৌধুরীকে ডাকুন। তখন চৌধুরীবাবু বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে বলেন, নমস্কার, আমি দয়ারাম চৌধুরী, বলুন। বলছে, দেখুন, বিগত 1 মাস ধরে বেশ কিছু বাচ্চা এবং বেশ কিছু কিশোর কিশোরীরা নিখোঁজ হতে শুরু করেছে। আপনি কিছু জানেন এই বিষয়ে? তখন মিস্টার চৌধুরী বলে যে, দেখুন, এই বিষয়ে তো আমার কোনো জ্ঞান নেই। বলে, দেখুন, জ্ঞান নেই বললে তো হবে না। আপনার বাড়ির সামনে থেকেই, আপনার বাংলোর ভেতর থেকে বাচ্চারা বলুন, কিশোর কিশোরীরা বলুন, গায়েব হতে শুরু করেছে। সুতরাং আমাকে তো আপনার বাংলো সার্চ করতেই হবে। দেখুন, আপনি আমাদের সাথে যতটা সহযোগিতা করবেন, আপনাদের পক্ষে ততটাই মঙ্গল। প্লিজ আমাদের কাজটা করতে দিন। এই বলে অভিজিৎ এবং রমেশ চলে যায় তাদের কাজের উদ্দেশ্যে। সার্চ করে রমেশ একটা মেয়ের ওড়না পায়। তখন মিস্টার চৌধুরীকে ডেকে বলেন, আচ্ছা, আপনারা তো এইখানে দুজন থাকেন, এই ওড়নাটা কার? এখানে কি কোনো মেয়ে থাকে বা কোনো স্ত্রী লোক কেউ থাকেন আপনাদের সাথে? তখন মিস্টার চৌধুরী বলেন, না, আমার স্ত্রী মারা গেছে বিগত 2 বছর হলো। ছেলে ব্যাঙ্গালোরে পড়াশুনো করছে। তখন রমেশ বলে, যে ওনাটি কার? বলে, দেখুন, আপনি তো একটা পুরুষ মানুষ, আমি স্ত্রী সঙ্গ ছাড়া থাকতে পারি না। বলতে পারেন আমার চরিত্র খুব একটা ভালো না। আমি তখন রমেশ বুঝতে পারেন। তখন বলছে, বুঝেছি, এই ওড়নাটা আমি এভিডেন্স হিসেবে নিয়ে যাচ্ছি, আর প্রয়োজন পড়লে আবার আমরা আসবো। এই বলে দুজন চলে যায়। তখন অভিজিৎ থানায় এসে রমেশকে বলে, আচ্ছা রমেশ, তুমি একটা জিনিস খেয়াল করেছো? ওরা দুজন বাড়িতে থাকে, কিন্তু রান্নাঘরে তালা মারা। আমরা রান্নাঘরে কখন তালা মারি জানো? যখন আমরা প্রায় বেরিয়ে যাব বাড়ি থেকে, অনেক দিন বাড়ি ঢুকবো না, দুজন থাকে, রান্নাঘরটা তালা মারা।
ওরা কি কোনো খাওয়া দাওয়া কিছু করে না? তখন রমেশ বলে যে হ্যাঁ স্যার, এটা আমি দেখেছি, রান্নাঘরটা তালা মারা আছে। আমরা যে কেন তখন খুললাম না। বলে বেশ, আমরা কাল যাব না, আমরা আবার ঠিক 1 সপ্তাহ পর আবার যাব। 1 সপ্তাহ পরের দুজন যান। দুজন যাওয়াতে সেই দুষ্মন্তই দরজা খোলে। তখন বলে আসুন আসুন। দুজন এসে ঘরটা খুব ভালো করে সার্চ করে। করতে করতে রান্নাঘরের চাবিটা দুষ্মন্তর কাছে চায় বসে রমেশ। আচ্ছা, এই রান্নাঘরের তালার চাবিটা দিন। তখন বলছে কেন স্যার, রান্নাঘরের চাবি কেন? সার্চ করব। আমরা সেদিনকে রান্নাঘরটা লুক আউট করে গেছিলাম, খেয়াল করিনি। আপনারা দুজনে থাকেন, খাওয়া দাওয়া সবই তো হয়, হট করে এই ভর দুপুরবেলা রান্নাঘরে তালা মারা, সেটা একটু অবাক লাগছে। আপনি চাবিটা দিন, আমরা সার্চ করব। এই বলে চাবিটা খোলেন। খোলার পর দুজন যেটা দেখতে পায় সেটা সত্যি গা শিউরে ওঠার মতন। দেখছে প্লাস্টিকের, কালো প্লাস্টিকের মধ্যে দলা পাকানো কি যেন রয়েছে সারা রান্নাঘর জুড়ে। রান্নাঘর থেকে উদ্ঘট এক পচা গন্ধে যেন দুজনের গাটা গুলিয়ে ওঠে। তখন প্লাস্টিকগুলো নিয়ে তারা ফরেন্সিকে পাঠায়, আর সাথে সাথে দুষ্মন্তকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। মিস্টার চৌধুরীকেও নিয়ে যায়। মিস্টার চৌধুরী বলে যে দেখুন, আমি কিছু জানি না। তখন অভিজিৎ বলেন বাহ, আপনার বাড়ি থেকে দেহর টুকরো পাওয়া যাচ্ছে আর আপনি বলছেন জানেন না? দেখে কি গান্ডু মনে হচ্ছে আমাকে? বলে দেখুন, আপনাকে আমার কী মনে হচ্ছে না মনে হচ্ছে সেই নিয়ে আমি বেশি আপনাকে বলতে চাই না। আমি একটাই কথা বলতে চাই যে আমি এসবের ব্যাপারে কিছু জানি না। তখন অভিজিৎ বলে দেখুন, আপনি যদি ঠিকঠাকভাবে উত্তর না দেন, আমাদের কাছে কিন্তু অন্য উপায় আছে কথা বার করার জন্য। সো প্লিজ কম্প্রোমাইজ উইথ আস। তখন বলে দেখুন, আমার ওয়াইফ মারা যায় 2 বছর হলো, ছেলে ব্যাঙ্গালোরে থাকে। আমি বলতে পারেন চরিত্রের দিক দিয়ে খুব একটা ভালো না। বাড়িতে প্রায় দিনই প্রস্টিটিউট আসতো। একবার একটা বিকালবেলা, বিকালটা 6 ডিসেম্বর হবে, দেখলাম একটা 11 কি 12 বছরের মেয়ে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। হয়তো ওর সঙ্গীদের সাথে লুকোচুরি খেলছিল। দুষ্মন্ত তখন আমার বাড়ির ভেতরের যে বাগানটা আছে ছোট, ওখানটায় জল দিচ্ছিল। দুষ্মন্ত মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে বলে তুমি আসো আমার সাথে, তোমাকে আমি এমন একটা জায়গায় লুকাবো যে কেউ কোনো দিনও তোমায় খুঁজে পাবে না। মেয়েটি সরল মনে ওর সাথে আসে। আসার পর আমার মেয়েটাকে দেখে খুব লোভ হয়। আসলে আমার যে কোনো বয়সী স্ত্রীকে দেখলেই খুব লোভ হয়, সে 18-19 হোক কি 61-62 বছরের মহিলা হোক, আমার খুব লোভ হয়। আমি দেখে নিজে সংযত না করতে পেরে মেয়েটার সাথে জোর জবরদস্তি করে তার সাথে সম্পর্কে লিপ্ত হই। তারপরে আমি ভয়ে ওখান থেকে বেরিয়ে যাই। তারপর আমি প্রায় 2 ঘন্টা ফিরে এসে দেখি দুষ্মন্ত মেয়েটার সাথে ওই কুকীর্তি করার পর মেয়েটাকে গলায় প্যাচ লাগিয়ে মেরে ফেলেছে মেয়েটাকে। তখন আমি বলি যে শুয়োরের বাচ্চা, মেয়েটাকে মেরে ফেললি, এবার তো আমরা দুজনেই হাজতবাস করব। তখন দুষ্মন্ত বলে আচ্ছা দাদাবাবু, আমরা তো কত প্রাণীর মাংস খাই, মুরগি, হাঁস,
ছাগল। আমরা মানুষের মাংস কেন খাই না বলুন তো? মানুষ তো পৃথিবী জুড়ে এত এত আছে, আমরা মানুষের মাংস কেন খাই না? কেমন খেতে হয় মানুষের মাংস? একবার খেয়ে দেখলে হয় না? এ পশু পাখির থেকেও তো মানুষের সংখ্যা বেশি। প্রত্যেক দিন জন্মাচ্ছে, প্রত্যেক দিন মরছে, মরার পর জ্বালিয়ে দিচ্ছে, সে ছাই আবার জলে ফেলছে, পুজো করছে, কিন্তু কেউ খায় না দেখুন। আমি বুঝতে পারি দুষ্মন্তের মাথাটা খারাপ। আমি ভয়ে 2 দিন বাড়ি ঢুকিনি। বাড়ি ঢোকার সাথে সাথেই 2 দিন পর আমার গন্ধে গাটা গুলিয়ে ওঠে। চারিদিকে যেমন ভাগার পচা একটা বিচ্ছিরি মরা পচা গন্ধ যেন এই ঘরটাকে গ্রাস করে রেখেছিল। আমি দুষ্মন্তকে বলি, এই ঘর থেকে এত বিচ্ছিরি গন্ধ কেন বেরোচ্ছে রে? ঘর তোর কি পরিষ্কার করিস না? তখন দুষ্মন্ত বলে, আসলে দাদাবাবু, কি পরিষ্কার করব বলুন? এত বড় দেহ, গোটা একটা খাওয়া যায়? যতটুকু পেরেছি খেয়েছি, বাদ বাকি আমি প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছি, সময় মতো ফেলে দিয়ে আসবো। আমি বুঝতে পারি দুষ্মন্ত এক বিকৃত মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। আমি প্রস্টিটিউট আনা বন্ধ করে দিলাম। যখন আমাদের দুজনেরই প্রয়োজন এই করেই মিটে যাচ্ছে, আমি শুধু শারীরিক সুখের জন্য বাচ্চাগুলোকে ওইভাবে নিয়ে আসতো, আর আমি ভোগ করে বেরিয়ে যেতাম বাড়ি থেকে। ফিরতাম 2 দিন ঠিক পর, যখন দুষ্মন্ত নিজের মতো করে লাশগুলোকে কেটে খেয়ে নিত, বাদ বাকিগুলোকে ফেলে দিয়ে আসতো সময় মতো, ঠিক ঠিক সেই সময়, যাতে আমার দিকে আর কোনো আঙুল না ওঠে। এদিকে দুষ্মন্তকে পুলিশে জেরা করতে দুষ্মন্ত কোনো কথা বলেনি। দুষ্মন্ত শুধু বলছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। দুষ্মন্তকে মেরে প্রায় আধমরা করে দিয়েছিল, তাও দুষ্মন্ত কোনো কথা বলেনি। শেষে অভিজিৎ বলে, না, তোর মতো নরপিশাচকে আর বাঁচিয়ে লেখে লাভ নেই রে, তোকে আমি মেরেই ফেলবো। এই বলে গুলির ট্রিগারটা মাথায় ঠেকাতেই সে বুঝতে পারে তার এবার প্রাণ সংশয়, তাকে এবার মেরে ফেলা হবে। তখন দুষ্মন্ত বলে, জানেন, আমার গ্রামে না আমারও একটা মেয়ে আছে। মেয়েটার বয়স 5 বছর, মায়ের সাথেই থাকে। আমি একবার নেশার ঘোরে আমি আমার মেয়ে আর স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পারিনি। আমি বাপ হয়ে নিজের মেয়ের সাথে কুকীর্তি করে ফেলেছিলাম। আমার জন্য আমার স্ত্রী ওই দিনই আমার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়, আমি এখানে চলে আসি। তারপর থেকে জানি আমার কেমন অল্প বয়সী কচি শরীর খুব ভালো লাগতে শুরু করে। 2 দিন পর কোর্টে কেসটা ওঠে, ফার্স্ট ট্র্যাক কোর্টে। বিচার চলে বেশ কিছুদিন ধরে। ফার্স্ট ট্র্যাক কোর্ট মিস্টার চৌধুরী এবং দুষ্মন্তকে ফাঁসির আদেশ দেয় এবং রেয়ার থেকে রেয়ারেস্টতম কেস বলে তারা অভিহিত করে। মিস্টার চৌধুরী টাকার বেশ জোর ছিল, কিন্তু দুষ্মন্তের সেটা ছিল না। শুধু রেপের জন্য মিস্টার চৌধুরীকে ফাঁসি দেওয়া যায় না। বিভিন্ন এভিডেন্স, বিভিন্ন উকিলের যুক্তি তক্ক, বিভিন্ন ধরনের ডিবেটের পর মিস্টার চৌধুরীর মাত্র 7 বছর সাজা ঘোষণা হয়, আর দুষ্মন্তের হয় ফাঁসি।
ফার্স্ট ট্র্যাক থেকে যায় হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সবারই প্রায় একই আদেশ, দুষ্মন্তের ফাঁসি হবে। একটা সময় দুষ্মন্তের হয়ে যে উকিল ছিল এবং আমাদের সো কল্ড যে মানবাধিকারীরা একটা অ্যাপ্লিকেশন লেখে। সে অ্যাপ্লিকেশনে বলা হয় যে দুষ্মন্তের মানসিক রোগ আছে, মানসিক চিকিৎসার প্রয়োজন দুষ্মন্তের, নাকি ফাঁসি। আমরা বিনীতভাবে মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যাতে দুষ্মন্তের ফাঁসি না হয়, দুষ্মন্তের চিকিৎসা করানো হয়। দুষ্মন্তের ফোন থেকে বেশ কিছু চাইল্ড পর্নোগ্রাফি এবং বেশ কিছু ডার্ক ওয়েবজনিত বেশ কিছু এমন যৌন সঙ্গমযুক্ত ভিডিও পাওয়া যায় যা সত্যি রোমহর্ষক, সত্যি অমানবিক, যেটা একটা মানুষের পক্ষে করা হয়তো সম্ভব না, তার যদি মানসিক বিকৃত না থাকে। কিন্তু শেষ দানটাও ধোপে টিকল না, দুষ্মন্তের ফাঁসি হলো। আমরা বেশ কিছু জিনিস লুক আউট করে যাই, আমাদের এই ষড়রিপুকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি না। বিকৃত থেকে বিকৃততম যৌন চাহিদা একটা মানুষকে মানুষ থেকে নররাক্ষসে পরিণত করতে 1 মিনিটও সময় নেয় না।